আপনি কি প্রেগনেন্সিতে আছেন বা প্ল্যানিং করছেন বেবি নেওয়ার, তাহলে এই এপিসোডটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা কথা বলবো বেবির বার্থ ডিফেক্ট নিয়ে। সব বাবা মার একটাই ভয়, আমার বেবি ঠিক আছে তো। আজ সেই ভয় ক্লিয়ার করতে আজ আমাদের সাথে আছেন FMF UK সার্টিফাইড ডক্টর অনন্যা বসু, যিনি 10 বছরের ওপর এই ফিটাল মেডিসিন নিয়ে কাজ করছেন। নমস্কার ম্যাম। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ডাক্তারবাবু ইউটিউবে আসার জন্য। তো আজ আমরা একদম খুব বেসিক দিয়ে শুরু করব। বার্থ ডিফেক্ট এটা অ্যাকচুয়ালি কি? দেখুন, বার্থ ডিফেক্ট কথাটা একটা খুব ব্রড স্পেকট্রাম কথা। বার্থ ডিফেক্ট অর্থাৎ জন্মগত ত্রুটি। সেই জন্মগত ত্রুটি যে কোনো রকম হতে পারে কোনো গঠনগত ত্রুটি অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, বা হতে পারে কোনো জিনগত বা ক্রোমোজোমাল ত্রুটি। যে কোনো ধরনের ত্রুটি যা জন্মের সময় থেকে বা অ্যাকচুয়ালি জন্মের আগে থেকেই আছে, তাকেই আমরা সাধারণ কথায় বার্থ ডিফেক্ট বলি। এখানে ফিটাল মেডিসিনের পার্ট কতটা থাকে? অ্যাকচুয়ালি ফিটাল মেডিসিনটা কি? ফিটাল মেডিসিন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সেরই একটা সাবস্পেশালিটি ব্রাঞ্চ। সাধারণত যারা গাইনি অ্যান্ড অবসে পোস্ট গ্রাজুয়েশন করেছেন তারা ফিটাল মেডিসিনে বিশেষভাবে প্রশিক্ষণ নেন। ফিটাল মেডিসিন এমন একটা সাবজেক্ট যা ডিল করে শুধুমাত্র গর্ভস্থ শিশুকে নিয়ে, অর্থাৎ আমাদের কাছে গর্ভস্থ শিশু হচ্ছেন একটি পূর্ণাঙ্গ পেশেন্ট। তার যে কোনো ধরনের শারীরিক প্রবলেম, সেটা স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে বা কোনো রকম জিনগত বা ক্রোমোজোমাল সমস্যা হতে পারে, বা বাচ্চার ওয়েলবিং রিলেটেড যা যা ইস্যু আছে, অর্থাৎ প্ল্যাসেন্টাটা ঠিক আছে কিনা, বাচ্চার আশেপাশে অ্যামনিওটিক ফ্লুইডটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তা কি কারণে ঠিক নেই, সেখান থেকে শুরু করে বাচ্চার যদি কোনো গঠনগত বা কোনো রকম জিনগত ত্রুটি আছে তা আছে কিনা আদৌ সেটা কনফার্ম করা, যদি থাকে তাহলে সেটা কতখানি সিভিয়ার হতে পারে, সেক্ষেত্রে প্রেগনেন্সি কন্টিনিউ করা যাবে কিনা, বা কন্টিনিউ করলেও বাচ্চার কোয়ালিটি অফ লাইফ কেমন হবে, তার অপারেশন লাগবে কিনা ভবিষ্যতে, এখান থেকে শুরু করে গর্ভস্থ শিশুর যদি অ্যানিমিয়া হয় তাহলে সেই অ্যানিমিয়াকে কারেক্ট করার জন্য পেটের ভিতরে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া, সবটাই আসে কিন্তু ফিটাল মেডিসিন নামক সাবজেক্টের আওতায়। তো এই ধরনের যে বার্থ ডিফেক্ট, এটা হওয়ার কারণ কি? মানে কি কারণে এগুলো হয় অ্যাকচুয়ালি? দেখুন, বার্থ ডিফেক্ট বিভিন্ন কারণে হতে পারে। বার্থ ডিফেক্ট কখনো কখনো লাইফস্টাইল রিলেটেড কিছু সমস্যার জন্য হতে পারে, আবার কখনো কোনো জিনগত বা ক্রোমোজোমাল ত্রুটি যা ভিতরে অলরেডি হয়ে আছে সেই কারণেও হতে পারে। মানে এটা কি খুব কমন প্রবলেম? কমন বলতে যদি আমি আপনাকে সংখ্যার বিচারে বলি, তাহলে ভারতবর্ষে এখন যে পরিসংখ্যান আছে তা অনুসারে কিন্তু প্রত্যেক 100 জন শিশুর মধ্যে 2 জন শিশুর ক্ষেত্রেই বার্থ ডিফেক্ট হতে পারে, অর্থাৎ 2%। সেটা কিন্তু খুব একটা আমাদের এই বিশাল জনসংখ্যা নিরিখে খুব একটা উড়িয়ে দেওয়ার মতন পার্সেন্টেজ নয়। এটা কি তাহলে জেনেটিক কারণেও হচ্ছে প্লাস লাইফস্টাইল কারণেও হচ্ছে? হ্যাঁ, বিভিন্ন কারণে হতে পারে। যেমন লাইফস্টাইল রিলেটেড সমস্যা, ধরুন কোনো মা তিনি টানা স্মোকিং করে চলেছেন, বা অ্যালকোহল এক্সপোজার একটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে, বা অনেক ক্ষেত্রে হয়তো মায়ের কোনো রোগ আছে, যেমন তিনি হয়তো ডায়াবেটিসের পেশেন্ট, আগে থেকেই তার সুগারের সমস্যা রয়েছে এবং সেটা কন্ট্রোলে নেই, বা কিছু কিছু ক্ষেত্রে ধরুন মা কিছু ওষুধ খান যা দীর্ঘদিন ধরে তাকে খেতে হয়, যেমন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যেটা আমরা খিঁচুনির ওষুধ বলি, বা রক্ত তরল করার ওষুধ যেমন ওয়ারফেরিন, এইগুলোর থেকেও কিন্তু অনেক সময় বার্থ ডিফেক্ট হতে পারে। আবার অনেক সময় কিছু জিনগত বা ক্রোমোজোমাল সমস্যা লুকিয়ে আছে, সেটা অনেক সময় মা বা বাবা কেউ কেরিয়ার বলে ফ্যামিলিয়াল ইনহেরিটেন্স হিসেবেও আসতে পারে, যে কারোর কাছ থেকে এসেছে, পরিবারের কারোর কাছ থেকে। কখনো কখনো এমন হতে পারে প্রকৃতির খেয়ালে এমনি হয়েছে, যেগুলোকে আমরা স্পোরাডিক বলি, অর্থাৎ হঠাৎ করেই প্রকৃতির খেয়ালে কোনো একটা জিন ত্রুটিপূর্ণ হয়ে গেছে। এরকম বিভিন্ন কারণে বার্থ ডিফেক্ট হতে পারে। প্রেগন্যান্সিতে কি কি ধরনের টেস্ট করলে আমরা জানতে পারবো যে আমার বেবি ভালো আছে বা বেবির কোনো ডিফেক্ট নেই? প্রথম থেকেই শুরু করি যদি, তাহলে আমাদের প্রথম যে স্ক্যানটা করা হয় একদম, সেটা আর্লি প্রেগন্যান্সি স্ক্যান। সেটা আমরা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি সাহায্য করতে পারি, বা পেটের উপর দিয়ে অর্থাৎ ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যান করেও দেখতে পারি। ইউজুয়ালি সেই স্ক্যানে একদম প্রাথমিক সমস্যাগুলো আমরা ধরতে পারি, যেমন বেবির হার্টবিটটা আদৌ এলো কিনা, বেবির স্যাকটা ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা, বা ইউট্রাসের মধ্যে ঠিকঠাক জায়গায় আছে কিনা, এগুলো আমরা প্রাথমিকভাবে ধরতে পারি। এরপর আরেকটু পরের ধাপে গিয়ে আমরা
মোটামুটি ভাবে এনটি স্ক্যান, কোলিকটি স্ক্যান করে থাকি, যেটার সাথে কিছু ব্লাড টেস্টও করা হয়ে থাকে। এবং এই স্ক্যানটা খুব ইম্পর্টেন্ট, কেননা এই স্ক্যানটা শুধুমাত্র একটা ধারণা আছে যে ডাউন সিনড্রোম স্ক্রিনিং এর জন্য করা হয়, হ্যাঁ। তার বাইরেও কিন্তু এটার অনেকটা অ্যাপ্লিকেশন আছে। শুধুমাত্র ডাউন সিনড্রোম স্ক্রিনিং নয়, অন্তত 9টি মেজর অ্যাবনর্মালিটি আছে যা কিন্তু এই পর্যায়েতেও ভালোভাবে ধরে ফেলা যায়। এর পরবর্তী স্ক্যান হচ্ছে যেটা 5 মাসের আশেপাশে করা হয়, যেটাকে আমরা অ্যানোমালি স্ক্যান বলি, ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা। এরপর মোটামুটি ভাবে 22 থেকে 24 সপ্তাহের মধ্যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি বলে একটি পরীক্ষার সাহায্যে বাচ্চার হার্টে কোনো ত্রুটি আছে কিনা সেটা ধরা যায়। এরপরে মোটামুটি ভাবে 28 সপ্তাহে, 32 সপ্তাহে, 36 সপ্তাহে কিছু গ্রোথ স্ক্যান, ডপলার ইত্যাদি দিয়ে করে দেখা হয় যে বাচ্চা ঠিক মতো বড় হচ্ছে কিনা। এনটি স্ক্যানটা কি অ্যাকচুয়ালি তাহলে? এনটি স্ক্যানটা ভীষণ জরুরি একটা স্ক্যান, কারণ এনটি শব্দটার মানে হচ্ছে নিউকাল ট্রান্সলুসেন্সি, অর্থাৎ সহজ কথায় যদি বলি, নিউকাল মানে নেক সম্পর্কিত। ঘাড়ের পেছনে যে জলটা থাকে জমে ছোট বাচ্চাদের এই সময়, সেটাকে আমরা মাপি এবং সেই থিকনেসটাকে আমরা বলি নিউকাল ট্রান্সলুসেন্সি। এনটি স্ক্যানে আমরা মোটামুটি ভাবে যা যা দেখি তার শুধুমাত্র এনটিটা নয়, তার বাইরেও আরো অনেক কিছু প্যারামিটার কিন্তু আছে। এনটি কেন ইম্পর্টেন্ট? কারণ এনটি অনেক ক্ষেত্রে যদি বেশি থাকে তাহলে সেটা কিছু ক্রোমোজোমাল সমস্যার মার্কার হতে পারে। তার মানে এই নয় যে ক্রোমোজোমাল সমস্যা আছেই, কিন্তু সেটা ইন্ডিকেট করে যে এই সব বাচ্চাদের ক্ষেত্রে সেই ক্রোমোজোমাল ত্রুটিগুলো থাকার সম্ভাবনা বেশি। এনটি ছাড়াও এই স্ক্যানে আমরা নাকের হাড়, কিছু ব্লাড ফ্লো, যেমন ডাক্টাস ভেনোসাস বলে একটি ছোট্ট ব্লাড ভেসেল থাকে যা হার্টের সাথে আম্বিলিকাল আর্টারির একটা ভেনের একটা যোগাযোগ করে, সেই ব্লাড ফ্লোটা বা বাচ্চার হার্টের ব্লাড ফ্লো, এরকম বিভিন্ন জিনিস দেখা হয়। তার থেকেও একটা আইডিয়া পাওয়া যায় যে এই বাচ্চা ধীরে ধীরে হার্ট ডিফেক্ট হতে পারে কিনা। এছাড়াও পূর্ণাঙ্গ বাচ্চাটাকে যদি আপনি ধরেন যে একদম মাথা থেকে পা পর্যন্ত, এই সময় বিভিন্ন ধরনের ডিফেক্ট ধরা যেতে পারে। যেমন ধরুন মিসিং লিম্ব, কোনো একটা হাত পায়ের মধ্যে কোনো একটা লিম্ব তৈরিই হয়নি, বা হয়তো মাথাটাই তৈরি হচ্ছে না ভালোভাবে, যেটাকে আমরা বলি অ্যাক্রেনিয়া অ্যানেনকেফালি সিকোয়েন্স, বা মাথা অর্ধেক তৈরি হয়েছে, ব্রেন অর্ধেক তৈরি হয়েছে। বা ধরুন হার্টের যে দুটো ভাগ আছে, রাইট এবং লেফট, তার মধ্যে যে সেপ্টামটা থাকার কথা, পার্টিশনটা থাকার কথা, সেখানে একটা বিরাট বড় ফুটো হয়ে বসে আছে, যেটাকে আমরা বলি এট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। বা বাচ্চার যে মূত্রথলিটা আছে সেটা অ্যাবনর্মালি বড়। এই ধরনের যে বড় বড় সমস্যাগুলো আছে সেগুলো যদি এনটি স্ক্যানে একটু খতিয়ে দেখা হয় সময় নিয়ে, তাহলে কিন্তু তখনই ধরা পড়ে যায়। অর্থাৎ অ্যাডভান্টেজটা হচ্ছে আপনাকে 5 মাসের জন্য বসে থাকতে হচ্ছে না যে আমি অ্যানোমালি স্ক্যানে গিয়ে এই বড় বড় সমস্যাগুলো ধরবো বলে। যত আগে ডায়াগনোসিস হবে তত আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সুবিধা হয়ে যায়। এটা প্রেগন্যান্সি কতদিনের মধ্যে এটা করা উচিত? দেখুন, বইয়ের কথা অনুসারে 11 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে, অর্থাৎ বাচ্চার লেংথ, যেটাকে আমরা সিআরএল বা ক্রাউন রাম্প লেংথ বলি, সেটা যখন 45 থেকে 84 মিলিমিটারের মধ্যে থাকে। কিন্তু ইন প্র্যাকটিস আমরা 12 থেকে 13 সপ্তাহ 6 দিনের উইন্ডোটা বেশি পছন্দ করি, কারণ অ্যানাটমিটা, স্ট্রাকচারটা আরো ভালো বোঝা যায়। অর্থাৎ 11 থেকে 12 সপ্তাহের মধ্যে ডাউন সিনড্রোম স্ক্রিনিং ইনভ্যালিড নয়, কিন্তু 12 সপ্তাহ থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে বাচ্চার স্ট্রাকচার, এই যে আমি বললাম হার্টের কোনো ত্রুটি আছে কিনা, ব্রেনের কোনো বড় ত্রুটি আছে কিনা, এগুলো আরো ভালো বোঝা যায়। কারণ আমার আপনার ক্ষেত্রে 1 সপ্তাহটা খুব অল্প সময়, বাচ্চার গ্রোথের ক্ষেত্রে কিন্তু সেটা একটা বিরাট বড় সময়। তাহলে মোটামুটি 3 মাস পরে এটা করতে হবে, তাই? রাফলি অ্যারাউন্ড 3 মান্থস। অ্যানোমালি স্ক্যানটা কি তাহলে? অ্যানোমালি স্ক্যান হয় মোটামুটি ভাবে, আবারও সেই একই কথা, গাইডলাইন অনুসারে 18 সপ্তাহ থেকে মোটামুটি ভাবে 24 সপ্তাহের মধ্যে যে কোনো সময় করা যায়। তাহলে এদিকে 3 মাস, 5 মাস, 3 মাস আর 5 মাসের মধ্যে একদম। কিন্তু অ্যানোমালি স্ক্যানও আমরা সাধারণভাবে 20 থেকে 22 সপ্তাহের উইন্ডোটা বেশি পছন্দ করি, কেননা আমাদের ইভ্যালুয়েশনে সুবিধা হয়, আমাদের দেখার যে উইন্ডো বলি আমরা, যে ভিজিবিলিটিটা অনেক বেশি ভালো হয় সে সময়। অ্যানোমালি স্ক্যানে খতিয়ে দেখা হয় যে একদম মাথা থেকে পা পর্যন্ত কোনো রকম গঠনগত ত্রুটি আছে কিনা। এবার এই গঠনগত ত্রুটি হতে পারে হার্টে কোনো বড় ফুটো আছে, হতে পারে ব্রেনে কোনো সমস্যা আছে, জল জমে আছে, হতে পারে কিডনি ঠিক মতন তৈরি হয়নি, এরকম যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এই বার্থ ডিফেক্ট গুলো মূলত ধরা হয় অ্যানোমালি স্ক্যানে, কেননা যখন আমরা এনটি স্ক্যান করছি তখন কিন্তু বাচ্চা খুব ছোট, তখন অনেক অর্গান ঠিকঠাক ভাবে তৈরি হয়নি। মোটামুটি ভাবে 5 মাসে, যদিও তারপরেও গ্রোথ ডেভেলপমেন্ট চলতে থাকে বিভিন্ন অর্গানের, ব্রেন বড় হতে থাকে, হার্ট আরো বড় হতে পারে, তাও গ্রসলি কোনো বড় সমস্যা আছে কিনা
সেটা কিন্তু 5 মাসের স্ক্যানে মোটামুটি ধরা যায়। তাই জন্য 5 মাসে আমরা একটা ডিটেলড অ্যানাটমি স্ক্যান করি এবং এতে বাচ্চার অ্যানাটমি দেখা হয়, কোনো বার্থ ডিফেক্ট আছে কিনা দেখা হয়, এবং অনেক সময় সেই বার্থ ডিফেক্ট গুলো কি ধরনের সেটা দেখে আমরা আঁচ করতে পারি যে বাচ্চার মধ্যে কোনো জিনগত সমস্যা আছে কিনা। আচ্ছা, আপনার এই 10 বছর কেরিয়ারে এইরকম কি আপনার কোনোদিন ঘটেছে যে যখন এন্টি স্ক্যান করা হলো তখন মনে হলো যে বেবির মধ্যে কিছু ডিফেক্ট আছে, বাট যখন অ্যানোমালি স্ক্যান করা হলো দেখা গেলো এই ডিফেক্টটা নেই, রিজলভ হয়ে গেছে? তো এইরকম কি আপনার কেরিয়ারে কোনোদিন হয়েছে? হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে অন্যটা বেশি হয়। অর্থাৎ এনটি স্ক্যানে সবকিছু স্বাভাবিক লেগেছে, কিন্তু অ্যানোমালি স্ক্যানে গিয়ে কোনো একটা বার্থ ডিফেক্ট ধরা পড়েছে যখন স্ট্রাকচারটা আরো বেশি ভালোভাবে তৈরি হয়েছে। কিন্তু উল্টোটাও দেখেছি, এমন নয় যে দেখিনি। যেমন আমার এক খুব পরিচিত একজন বন্ধু আর কি, তার ওয়াইফের ক্ষেত্রে এরকম ঘটেছিল যে আমরা যখন তার এনটি স্ক্যানে এনটি মেপেছিলাম তখন এনটিটা বেশ বেশির দিকেই লেগেছিল এবং আমরা বেশ ভয়ে ছিলাম যে এটা হয়তো খারাপ কিছুর দিকে যেতে পারে। তাকে সব রকম ভাবে বোঝানো হয়েছিল যে ক্ষেত্রে শুধুমাত্র ডাউন সিনড্রোম নয়, বিভিন্ন অন্য ক্রোমোজোমাল প্রবলেম বা ভবিষ্যতে হার্টের সমস্যা বা অন্য জিনগত ত্রুটি হওয়ারও সম্ভাবনা আছে। ওনারা সব রকম জিনগত পরীক্ষা, ক্রোমোজোমাল পরীক্ষা ইত্যাদি করাতে চেয়েছিলেন এবং আমরা সবকিছুই করেছিলাম। করে সবকিছু নর্মাল আসার পর ধীরে ধীরে কিন্তু আমরা দেখেছিলাম যখন অ্যানুয়ালি স্ক্যান, ফিটাল ইকো ইত্যাদি করে দেখা হয়, শুধুমাত্র পরের দিকে গ্রোথ রেস্ট্রিকশন ছাড়া সেরকম একটা কোনো সমস্যা হয়নি। বাট এটা একটা এক্সেপশনাল কেস। ইউজুয়ালি দেখা যায় যে এনটি স্ক্যানে উল্টোটাই হয়। নর্মাল আল্ট্রাসাউন্ড আর ফিটাল স্ক্যানের মধ্যে ডিফারেন্স কি? দেখুন, আল্ট্রাসাউন্ড কথাটার মানে হচ্ছে আমরা যে টেকনোলজিটা ব্যবহার করছি, সাউন্ড ওয়েভ। আর ফিটাল স্ক্যান মানে যখন আমরা গর্ভস্থ শিশুর উপর সেই টেকনোলজিটা পরীক্ষা অ্যাপ্লাই করছি তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ফিটাল স্ক্যান আর আল্ট্রাসাউন্ড এই দুটো শব্দের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করি, বেবিকে দেখছি, কিন্তু যখনই ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে কেউ যাচ্ছেন বা ফিটাল স্ক্যান করাতে যাচ্ছেন, সবাই এক্সপেক্ট করেন যে এখানে স্ক্যানটা অনেক বেশি টার্গেটেড হবে। টিফা কথাটা ইউজ করা হয়, টার্গেটেড হবে স্ক্যানটা, কেননা এখানে আরো অনেক বেশি সময় দিয়ে অনেক ডিটেলে ফুটিয়ে দেখা হবে। অর্থাৎ সাধারণভাবে হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে আপনার 15 মিনিট লাগছে, হতে পারে একটা ফিটাল স্ক্যান করতে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগলো। ফলে ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ, অনেক বেশি ডিটেলে দেখা হয়। এবং ফিটাল স্ক্যানের ক্ষেত্রে মানুষ যেটা প্রত্যাশা রাখেন, ডাক্তাররাও এবং সাধারণ মানুষরাও, যে ফিটাল স্ক্যানের পর শুধুমাত্র স্ক্যান ফাইন্ডিং বলে দিয়ে বা কি দেখা গেল সেটাকে ডিসক্রাইব করে রিপোর্ট ছাড়া হবে না, সেখানে পেশেন্টের এরপর কি করণীয় সেটাও পরিষ্কার করে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকবে। তাহলে জেনেটিক কাউন্সিলিংটা কি? জেনেটিক কাউন্সিলিংটা একটু আলাদা। জেনেটিক কাউন্সিলিং যারা করেন তাদের সার্টিফিকেশন থাকে আলাদা। তারা ক্লিনিক্যাল জেনেটিসিস্ট বা সার্টিফাইড জেনেটিক কাউন্সিলর। তারা ডাক্তার হতেও পারেন বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে পারেন। তো জেনেটিক কাউন্সিলররা সাধারণত 2-3 ভাবে কাজ করে থাকেন। মনে করুন অ্যানোমালি স্ক্যানে বা এনটি স্ক্যানে বাচ্চার কোনো এমন ধরনের ত্রুটি ধরা পড়েছে যেটার সাথে ক্রোমোজোমাল বা জিনগত সমস্যার সম্পর্ক থাকতে পারে। এক্ষেত্রে জেনেটিসিস্ট জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে সেই কাপেলকে বোঝান যে কি ধরনের জেনেটিক প্রবলেম থাকতে পারে এবং সেক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে সেটাকে পিন পয়েন্ট করে ডায়াগনোসিস করা যাবে। আবার অনেক সময় দেখা গেছে যে কাপেলরা হয়তো আগে বারবার তাদের প্রেগন্যান্সি লস হচ্ছে বা বারবার আইভিএফ ফেলিওর হচ্ছে, তাদের ক্ষেত্রে কোনো একটা জেনেটিক সমস্যা আমরা মিস করছি যে সেটা হয়তো লুকিয়ে আছে। সেক্ষেত্রেও জেনেটিক কাউন্সেলিং এর একটা বিশাল একটা রোল রয়েছে। তো জেনেটিক কাউন্সেলিং ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র প্রেগন্যান্সির ক্ষেত্রে রেস্ট্রিক্টেড নয়। যারা কনসিভ করতে চাইছেন অথচ কনসিভ করতে পারছে না, বা যাদের বারবার করে প্রেগন্যান্সি লস হচ্ছে, বা আগের বাচ্চার ক্ষেত্রে কোনো মেজর জিনগত সমস্যা বা কোনো মেজর হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা ইত্যাদি ধরা পড়েছিল, তাদের ক্ষেত্রে কোনো জিনগত কারণ বা ক্রোমোজোমাল কারণ আছে কিনা বোঝার জন্য যাদের আমরা সাহায্য নিই, তারাই হচ্ছেন জেনেটিক কাউন্সিলর। আচ্ছা, এনটি স্ক্যানে যদি কোনো ধরনের অ্যাবনরমালিটি ধরা পড়লো, সেক্ষেত্রে নেক্সট স্টেপ কি নেওয়া উচিত? এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কি অ্যাবনরমালিটিটা ধরা পড়েছে। হতে পারে যে আমরা এনটি স্ক্যানের সাথে একটা ব্লাড টেস্টও করি, সেই প্রসঙ্গে আমি আসছি। এনটি স্ক্যান করলাম, আমরা দেখলাম বাচ্চার এনটিটা বেশি আছে। এবার এই বেশিটা বেশ কিছু আমাদের সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারে বিভিন্ন চার্টে আমরা ফেলে দেখি যে ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে।
ঠিক যেখানে দাঁড়িয়ে আছে যদি দেখা যায় সেটা 99 সেন্টাইলের থেকেও বেশিতে চলে গেছে, তখন আমরা ধরে নিই যে হ্যাঁ এই বাচ্চার এনটি বেশি। এনটি বেশি মানে সাধারণ মানুষের একটা ধারণা আছে যে তার মানেই হয়তো ডাউন সিনড্রোম। না, তার মানে ডাউন সিনড্রোমও হতে পারে কিছু সিঙ্গেল জিন ডিসঅর্ডার, অর্থাৎ একদম জিনগত লেভেলে, মানে ক্রোমোজোম নয়, ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে সেই জিনের লেভেলে কোনো একটা সমস্যাও হতে থাকতে পারে, বা হতে পারে কোনো জিনগত বা ক্রোমোজোমাল সমস্যাই নেই, আসলে ভেতরে ভেতরে কোনো একটা হার্টের সমস্যা ডেভেলপ করছে বা বোনসের সমস্যা ডেভেলপ করছে, সেটার জন্য অনেক সময় কিন্তু ইনক্রিজ এনটি হতে পারে। ফলে আমরা যদি দেখি যে ইনক্রিজ এনটি আছে, তাহলে তার পরবর্তী ধাপ হিসেবে আমরা 2-3 রকম অপশন দিই পেশেন্টকে। 1 নম্বর, যে আমরা এখনই প্ল্যাসেন্টা থেকে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং নামে একটি পরীক্ষা হয়, প্ল্যাসেন্টা থেকে বায়োপসি কালেক্ট করা হয়, সেখান থেকে বাচ্চার ডিএনএ পাওয়া যায় এবং সেই ডিএনএটা যদি আমরা ল্যাবে পাঠাই, ওরা প্রসেস করে আমাদের বলে দেয়, একটা নির্দিষ্ট সময়সীমার পরে তারা বলে দেন যে এই বাচ্চার এই ক্রোমোজোমাল প্রবলেম বা জিনগত প্রবলেম আছে। কিছু ক্ষেত্রে আমরা পেশেন্টকে এটাও অপশন দিই যে না, আমরা অপেক্ষা করতে পারি, আমরা 16-17 সপ্তাহে যখন বাচ্চা আরেকটু বড় হবে, যখন তার হার্ট, ব্রেন ইত্যাদি আরো ভালো করে বোঝা যাবে, তখন আমরা আরেকবার ইভ্যালুয়েশন করে আমরা অ্যামনিওসেন্টেসিস করে, অর্থাৎ বাসা আশেপাশে যে জলটা রয়েছে সেই অ্যামনিওটিক ফ্লুইডের একটা স্যাম্পল নিয়েও এই ডিএনএ পরীক্ষাটা করতে পারি। অর্থাৎ আমরা প্রথমে ডিএনএ পরীক্ষা করে তারপরেও আমরা অ্যানাটমি পরীক্ষায় যেতে পারি, বা আমরা অ্যানাটমি ইভ্যালুয়েশন যতটা হয়েছে সেটার পরেই জেনেটিক পরীক্ষা করে তারপরেও আমরা অ্যানাটমি পরীক্ষায় যেতে পারি। অর্থাৎ বিভিন্ন রকম অপশন দেওয়া হয় এবং এটা খুব কেস টু কেস ভিত্তিতে করা হয়, মানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। এবার মনে করুন এনটি স্ক্যানে আমি নেজাল বোন দেখলাম না, এটাও একটা ধারণা আছে যে নেজাল বোন অ্যাবসেন্ট মানেই বোধহয় সেক্ষেত্রে ডাউন সিনড্রোম হয়ে বসে আছে। এটা কিন্তু এখন আর নেই। 2025 সালেই আমেরিকান কলেজ অফ মেডিকেল জেনেটিক্স আমাদের পরিষ্কার বলে দিয়েছেন যে নেজাল বোন যদি কোনো বাচ্চার অ্যাবসেন্ট বা ছোট থাকে, তার মানেই তার ক্রোমোজোমাল ত্রুটি বিরাট কিছু থাকবে এমন কোনো মানে নেই। এর ক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস বা এনআইপিটি পরীক্ষা, মানে নন ইনভেসিভ প্রিন্যাটাল টেস্টিং করেও যদি দেখা যায় যে মোটামুটি সেটা ঠিক আছে, এটা একটা সাধারণ ভেরিয়েন্টও হতে পারে। এরপরে তৃতীয় ধাপে বলতে পারি, এনটি স্ক্যানে আপনি দেখেছেন যে অন্য কোনো বড়সড় একটা কোনো গঠনগত ত্রুটি হয়ে বসে আছে, সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সি কতটা কন্টিনিউ করা যাবে সেটা নিয়ে একটা আলোচনা। আপনার অ্যানোমালি স্ক্যানটা বেসিক্যালি আমাদের অর্গান গুলো দেখা হয়, রাইট। অ্যানাটমি স্ক্যানে আমরা অ্যানাটমি দেখছি, আমরা স্ট্রাকচার দেখছি মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি যে অনেক সময় স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, ধরুন 2-3 রকম স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয়ে বসে আছে, সেটা কিন্তু অনেক সময় ভেতরে ভেতরে একটা জিনগত ত্রুটির ইন্ডিকেটর হতে পারে। অর্থাৎ আমি দেখছি যে কিডনি খুব ছোট লাগছে, একদিকে কিডনিটা আরেক দিকের থেকে অতিরিক্ত সাদা লাগছে, আমি বুঝতে পারছি যে এই কিডনিটা ভালো কাজ করবে না, কিন্তু সেক্ষেত্রে আমাকে এটা জানতে হতে পারে যে অন্য কিডনিটাও ভবিষ্যতে গিয়ে খারাপ হবে না তো, এবং অন্য কিডনিটার উপর প্রভাব পড়বে কিনা সেটা বোঝার জন্য কিন্তু আমাকে জানতে হবে যে কোনো জিন লুকিয়ে আছে কিনা যেটা দুষ্টুমিটা করছে। তো আপনি তো এতদিন ধরে ফিটাল মেডিসিনে আপনি কাজ করছেন, আপনার কি মনে হয় আমাদের এই ইন্ডিয়াতে বা বেঙ্গলে কতটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আছে যে ফিটাল মেডিসিন আজকের দিনে খুব ইম্পর্টেন্ট? খুব একটা নেই। সহজ উত্তর হচ্ছে খুব একটা নেই। ফিটাল মেডিসিন এখনো ভীষণভাবে রেফারাল ডিপেন্ডেন্ট একটা বিষয়। আমরা বেশিরভাগই রেফারাল পাই ডক্টরদের কাছ থেকে, অর্থাৎ গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান বা রেডিওলজিস্ট বন্ধুরা যারা প্র্যাকটিস করছেন, অনেক সময় উল্টোভাবেও আসে আমাদের কাছে। ধরুন সার্জন রেফার করছেন, কারণ সার্জনের কাছে পেশেন্ট জানতে গেছেন যে অমুক রিপোর্টে এই সার্জিক্যাল সমস্যা বাচ্চা ধরা পড়েছে, এটা জন্মের পর কি করতে হতে পারে। সেক্ষেত্রে তিনি আবার আমাদের কাছে পাঠিয়েছেন বোঝার জন্য যে সেই বাচ্চার আরো কোনো সমস্যা আছে কিনা এবং কোনো জিনগত ত্রুটি আছে কিনা। তো মানুষের মধ্যে হ্যাঁ, তবু শহরাঞ্চলে খানিকটা বেশি। শহরাঞ্চলে তাও এখন আস্তে আস্তে মানুষ বুঝছেন, সার্চ করছেন নেটে এবং তার ভিত্তিতেও কিছুটা ইনফরমেশন অ্যাকোয়ার করছেন এবং অনেক সময় সরাসরিও আমাদের কাছে আসছেন। কিন্তু কলকাতার বাইরে বা যে কোনো মেট্রো সিটির বাইরে এখনো কিন্তু ডাক্তার অ্যাডভাইস করলে তবেই পেশেন্ট ফিটাল মেডিসিন ক্লিনিকে যাচ্ছেন। যেরকম ধরুন আপনি বললেন সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অনেক কম, তো আপনার কি মনে হয় যে গাইনোকোলজিস্ট যারা আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস কতটা? দেখুন, আগের থেকে তো ডেফিনেটলি বেড়েছে অনেকটাই। লাস্ট কিছু বছরে, 7-8 বছরে প্র্যাকটিস চেঞ্জ হয়েছে। এখন রুটিনলি সবাই এনটি স্ক্যান ডাবল মার্কারটা লিখছেন, কিছুদিন আগে সেটাও ছিল না।
তো আগের থেকে তো বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক যতটা হওয়া উচিত ততটা হয়নি। এখনো পর্যন্ত আমি এরকম হয়তো আমরা প্রেসক্রিপশন পাই যেখানে পেশেন্টের কোনো একটা রিপোর্ট খারাপ বেরিয়েছে বা পেশেন্টের হয়তো আগে বারবার প্রেগনেন্সি লসের হিস্ট্রি রয়েছে, মিসক্যারেজের হিস্ট্রি রয়েছে, সেখানে শুধুমাত্র একটা জেনেটিক টেস্টিং এর নাম লিখে আমাদের কাছে পাঠানো হয়, অথচ সেই পার্টিকুলার জেনেটিক টেস্টিংটা হয়তো সেই কেসে অ্যাপ্লিকেবলই নয়, সেটা করে আমাদের কোনো লাভ হবে না। এবং স্বাভাবিকভাবেই এটা ডে টু ডে প্র্যাকটিসে এই ধরনের ভুল হওয়ার স্বাভাবিক, কারণ যিনি লিখেছেন তিনি তো ঠিক এই বিষয়টা নিয়ে চর্চা করেননি। ফলে চর্চা করেননি, কিন্তু তিনি চান পেশেন্টটার একটা কারণ জানা যায়, অতএব ইন গুড ইন্টেন্ট তিনি সেই জিনিসটা লিখেছেন। ফলে তিনি যদি জানতেন যে এই যে গ্যাপটাকে কে ব্রিজ করতে পারবে, অর্থাৎ পেশেন্টের কোন জিনগত পরীক্ষাটা দরকার পার্টিকুলারলি, সেটা কে বলে দিতে পারবে, যদি তিনি জানতেন নিশ্চয়ই তিনি তাহলে তাদের কাছে পাঠাতেন। এই ব্যাপারটা আমরা দেখছি যে আরো কিছুটা হওয়া উচিত। মানে তাহলে যে গাইনোকোলজিস্ট যিনি আছেন তার ওনার কাজ হচ্ছে একটা সুস্থ বাচ্চা মানে প্যারেন্টসদেরকে উপহার দেওয়া, মানে জন্ম দেওয়া। অবশ্যই অবশ্যই। এবার বেবিটা ভেতরে, গর্ভের ভেতরে কিরকম আছে সেটা তো একটা বেসিক মানে কি বলবো, মানে রিকোয়ারমেন্ট থাকে জানার জন্য। তো সেক্ষেত্রে একটা গাইনোকোলজিস্ট কি ফিটাল মেডিসিন নিয়ে তাদের পড়াশোনা করা উচিত? সেটা করা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, কারণ এখন দেখুন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক সাবজেক্টটা দিন দিন এক্সপ্যান্ড করে চলেছে, যেমন মেডিসিনের প্রত্যেকটা ব্রাঞ্চই দিন দিন এক্সপ্যান্ড করে চলেছে। কিছু বছর আগে এরকম ট্রেন্ড ছিল যে যিনি ল্যাপারোস্কোপিটা করতেন তিনিই ফিটাল মেডিসিনটা করতেন, তিনি আবার ইনফার্টিলিটিটাও চর্চা করতেন। আমাদের কন্টেম্পোরারি যারা তুলনামূলকভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা কমে গেছে, কারণ আমরা সবাই বুঝেছি আস্তে আস্তে যে আমরা সবাই সবটা করতে পারবো না। ফলে ফিটাল মেডিসিন এক্সপ্যান্ডিং সাবজেক্ট এবং প্রত্যেক দিন তৈরি হচ্ছে, নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে। ল্যাপারোস্কোপি একটা আলাদা ফিল্ড, অঙ্কোলজি একটা আলাদা ফিল্ড। ফলে যে কোনো, এবং জেনারেল গাইনি অলসো যারা ডেলিভারিটা করাচ্ছেন তারাও একটা এমন কাজ করছেন যেটা আমাকে রাতারাতি বললে আমি কনফিডেন্টলি হয়তো করতে পারবো না, কারণ আমি আস্তে আস্তে সেই চর্চার বাইরে চলে যাচ্ছি যে কোন পেশেন্টের নর্মাল ডেলিভারি সেফলি করানো যাবে, কোন পেশেন্টের ক্ষেত্রে সি সেকশন করাটাই সেফ হবে, কোন পেশেন্টের নর্মাল ডেলিভারি ট্রায়ালের কোন সময়টাতে গিয়ে আমি ইন্টারভেন করব। এই চর্চাটার থেকে কিন্তু আমি ক্রমশ বেরিয়ে গেছি, এবং ফলে আমি এই বিষয়ে আর বিশেষজ্ঞ নই। ফলে এই যে ভাস্ট হয়ে যাচ্ছে জিনিসটা এবং ক্রমশ নতুন 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 করে একটা বিভাজন তৈরি হচ্ছে, এই ব্যাপারটার জন্য কিন্তু এটা সম্ভব নয় যে প্রত্যেক জেনারেল গাইনোকোলজিস্টই ফিটাল মেডিসিন নিয়ে চর্চা করতে পারবেন। কিন্তু যেটা করা যেতে পারে, যে যেগুলো রিসেন্ট গাইডলাইন, যে হ্যাঁ এনটি স্ক্যান ডাবল মার্কারটা করতেই হবে, অ্যানোমালি স্ক্যানটা অমুক টাইমে করতেই হবে, গ্রোথ স্ক্যানটা অমুক টাইম থেকে করা উচিত, এই ব্যাপারটা এখন মোটামুটি সবাই বুঝে গেছে। এবং তারপরে যদি কোনো অ্যাবনর্মালিটি বেরোচ্ছে কোনো পরীক্ষায়, তখন তারা অনেকেই ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে এখন পাঠাচ্ছেন, যে প্রচলনটা কিন্তু আগে ছিল না। মানে এখনো অনেকের কাছে ধারণা ফিটাল মেডিসিন মানেই ওয়েস্টেজম মানে। খানিকটা সত্যি, কারণ আমার অনেক পেশেন্টরা যারা একবার আসেন তারা বুঝে যান যে ব্যাপারটা কতখানি আলাদা এবং কোথায় আলাদা। কিন্তু অনেকে ভাবেন যে স্ক্যানটা দেখুন একটা কিছুটা হলেও কোনো কোনো জায়গায় একটা প্রাইসের তফাৎও তৈরি হয়, যেমন জেনেটিক পরীক্ষা মাত্রই ভীষণ রকম কস্টলি এখন আমাদের দেশে। অনেকের মনে হতেই পারে যে আমি ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়ে যদি এনটি স্ক্যান করাই তাহলে হয়তো আমার যে টাকাটা লাগবে তার থেকে যদি আমি আমার পাড়ার ক্লিনিকে, একই তো স্ক্যানের নাম, একজন কোয়ালিফাইড ডাক্তারই তো করবেন, যদি আমি করিয়ে আসি তাহলে আমার কিছুটা কম খরচে হয়ে যাবে, আমার সময়টাও খানিকটা বাঁচবে। কিন্তু যখন তারা এসে পৌঁছান, তার গাইনোকোলজিস্টই হয়তো তাকে ইনসিস্ট করে পাঠাচ্ছেন যে না তুমি যাও, তাহলে তুমি বুঝতে পারবে। একবার এলে কিন্তু তারা ফলো আপটা রেখে দেন, তারা কিন্তু তখন পরবর্তী স্ক্যানের জন্য আবার আমাদের কাছে ঘুরে আসেন। এবার ফিটাল মেডিসিন বিশেষজ্ঞ মানেই যে তিনিই সব স্ক্যান করবেন এরকম তো কোনো কথা নেই, রেডিওলজিস্টরাও আছেন, সোনোলজিস্টরাও আছেন। কিন্তু আমার বক্তব্য হলো, যখন একটা প্রবলেম বেরোয় এবং যখন শুধুমাত্র ফাইন্ডিংস বা ডায়াগনোসিস বলে দিয়েই আমাদের কাজ শেষ হয়ে যাবে না, সেইখানে যে ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে পাঠানো দরকার, এটা কিন্তু এখন সাধারণ মানুষও খানিকটা বুঝছেন,
এবং গাইনোকোলজিস্টরা তো অনেকটাই বুঝছেন। যদি ধরুন যখন স্ক্যান করা হলো সেই সময় কোনো বেবি ডিফেক্ট দেখা গেল, তার পরবর্তী স্টেপ কি থাকে? এটা পুরোটাই নির্ভর করছে ডিফেক্টটা কি। ডিফেক্ট মানে যে কোনো রকম ডেভিয়েশন ফ্রম নর্মালসি, সেটা কি আমরা ডিফেক্ট বলছি। সেটা ছোট হতে পারে, সেটা বড় হতে পারে, সেটা লাইফ কম্প্যাটেবল উইথ লাইফ হতে পারে, সেটা কম্প্যাটেবল উইথ লাইফ নাও হতে পারে। সেটা কিছু ক্ষেত্রে বড় ডিফেক্ট হতে পারে কিন্তু ট্রিটেবল হতে পারে, কিছু ক্ষেত্রে সেটা একেবারেই ট্রিটেবল নাও হতে পারে। প্রথমে এই জিনিসটা বোঝা দরকার যে আমি যে ডিফেক্টটা দেখছি সেই ডিফেক্টটা কতখানি সিভিয়ার। কোনো ডিফেক্ট আপাত দৃষ্টিতে ছোট লাগতে পারে, যেমন আমি একটা বাচ্চা দেখছি, আমি দেখলাম তার গ্রোথ খুব রেস্ট্রিক্টেড হয়ে আছে, মনে হতে পারে যে এই বাচ্চার ওজন বাড়ছে না, হয়তো নিউট্রিশনের সমস্যা হতে পারে, হয়তো কোনো অন্য প্রবলেম হতে পারে। কিন্তু এই যে আমি একটা গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি দেখছি, হয়তো হতে পারে সেই গ্রোথ রেস্ট্রিকশনটা কোনো একটা ক্রোমোজোমাল ত্রুটির কারণে হচ্ছে। এই জায়গাটা বোঝা দরকার যে আমি যে ডিফেক্টটা দেখছি সেই ডিফেক্টটা কি কারণে হয়ে থাকতে পারে এবং সেটা কি ধরনের ডিফেক্ট। ধরুন আমাদের অনেক পেশেন্ট থাকে যাদের ইউনিল্যাটারাল রিনাল অ্যাজেনেসিস থাকে। আমরা সাধারণ মানুষরা শুনে ভাববো যে একটা কিডনি তৈরি হয়নি, আরেকটা কিডনি পুরোপুরি তৈরি হয়েছে এবং ফাংশনাল। কিডনি রিলেটেড একটা কিডনি তৈরিই হয়নি। একটা কিডনি তৈরি হয়নি শুনে আপনি ঘাবড়ে যাব যে একটা কিডনি নিয়ে কি বেঁচে থাকা সম্ভব? হ্যাঁ, বেঁচে থাকা সম্ভব। আমরা কিন্তু কোনো ইউনিল্যাটারাল রিনাল অ্যাজেনেসিসের পেশেন্টকে, অর্থাৎ যাদের একটাই সলিটারি একটা ফাংশনিং কিডনি, তাদেরকে কিন্তু টার্মিনেশন করতে বলি না। কারণ এই বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের ভবিষ্যতে কিছু প্রিকশন নিতে হয়, কিন্তু কোয়ালিটি অফ লাইফ কিন্তু ভালোই থাকে। তাদের বুদ্ধিমত্তার সমস্যা, তাদের স্কলাস্টিক পারফরমেন্স বলুন বা সেখান থেকে তাদের চলাফেরা, খেলাধুলা কোনো অসুবিধা হয় না। এই জায়গাটাই বোঝা দরকার। আবার ধরুন আমরা হার্টের এমন একটা কোনো ডিফেক্ট দেখলাম যেখানে হয়তো একটা ছোট্ট ফুটো হয়ে বসে আছে, যেটা অপারেশনের দ্বারা ঠিক হয়ে যাবে, রিপেয়ার করা যাবে। সেক্ষেত্রে আমরা সেভাবেই কাউন্সেলিং করব যে এইখানে কন্টিনিউ করুন, কারণ এটা রিপেয়ার করা যাবে। আবার যেখানে এমন হতে পারে যে হার্টের একটা দিক ছোট, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম, অর্থাৎ হার্টের বাঁ দিকটা ভালো করে গঠনই হয়নি, সেক্ষেত্রে আমি কখনোই পেশেন্টকে বলতে পারবো না, যে কনফিডেন্টলি বলতে পারবো না, করবেন কি করবেন না সেটা তার চয়েস। প্রেগনেন্সি কন্টিনিউ করা বা ডিসকন্টিনিউ করা সবসময় কাপেলের চয়েস, এটা বাবা মায়ের চয়েস। আমরা ডিরেক্টিভ কাউন্সেলিংও করি না, কিন্তু অন্তত আমরা বলতে পারবো যে এই কন্ডিশনটা খুব খারাপ প্রজনীর জন্য। এই যে ব্যাপারটা, যে কোনো বার্থ ডিফেক্ট দেখলে আমাদের প্রথমে বুঝতে হবে সেটা ঠিক কি স্তরের বা কি পর্যায়ের ডিফেক্ট, তার ভিত্তিতে বাকি পথটা ঠিক হবে। মানে ধরুন প্রেগনেন্সি টার্মিনেট করাটা খুবই সেনসিটিভ জিনিস, ভীষণ। তো সেই সময় আপনারা কিভাবে ডিল করেন? দেখুন, তখন আমাকে 2-3টে জিনিস বোঝাতে হবে পেশেন্টকে। প্রথমত কমিউনিকেশনটা ভীষণ 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 জরুরি। আমি যে কথাটা বারবার বলছি যে আমি শুধু রিপোর্টে ফাইন্ডিংস লিখে গুছিয়ে এটা খারাপ এই হতে পারে লিখে ছেড়ে দিতে পারি না। আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে হাজব্যান্ড ওয়াইফ এবং দরকার হলে তার বাড়ির আরো যারা এসেছেন তাদের সবাইকে একসাথে বসিয়ে এই আলোচনাটা করতে হবে যে আমি একটা প্রবলেম দেখছি, আপনারা কন্টিনিউ করবেন না ডিসকন্টিনিউ করবেন। আবারও বলছি, ডাক্তার ডিরেক্টিভ কাউন্সেলিং করতে পারে না, করুন বা করবেন না এটা আমরা বলতে পারি না, আইনতও বলতে পারি না, মানবিকতার দিক থেকেও বলতে পারি না। আমরা তাকে বোঝাতে পারি যে এই সমস্যাটা দেখছি, এই সমস্যাটার ইমপ্লিকেশন এই, এবং এই বাচ্চা যদি পৃথিবীতে আসে তাহলে বাচ্চাকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এবং সেটার অর্থনৈতিক এবং সামাজিক কিছু কিছু ইমপ্লিকেশন আছে, সেটাও তাদেরকে আমাদের কমিউনিকেট করা উচিত। এই কমিউনিকেশনটা যদি খুব স্বচ্ছভাবে হয়, এবং এখানে আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অর্থাৎ ধরুন কিডনির একটা ম্যাসিভ সমস্যা ধরা পড়েছে, সেখানে আমার উচিত পেশেন্টকে কিডনি বিশেষজ্ঞ একজন ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্টের কাছে পাঠিয়ে একটা ওপিনিয়ন নেওয়া, যাতে পেশেন্ট অন্তত একটা অ্যাসিওরেন্স পান যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা এই ধরনের বাচ্চাদের নিয়ে যারা ডিল করছেন প্রতিনিয়ত তাদের কাছ থেকেও আমি সেই কনফার্মেশনটা পেয়েছি। এই পুরো আলোচনাটা যখন হয় এবং কমিউনিকেশনটা যদি খুব স্বচ্ছ থাকে না, আমার মনে হয় তাহলে কাজটা অনেক ইজি হয়ে যায়। তাদের এই যে বার্ডেনটা একটা মানসিক, কারণ অনেক রকম প্রশ্ন আসে, গিল্ট আসে যে আমি কিছু এমন করিনি তো যার জন্য এমন হলো। বিশেষত কিছু ক্ষেত্রে যেখানে হয়তো বাবা মা মায়ের মধ্যে কেউ একটা কোনো জিনগত সমস্যার কেরিয়ার ধরা পড়লেন, আমার জন্যই এমন হলো, আমার জন্য আমার যে স্পাউস সে একটা সুস্থ বাচ্চা পেল না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটাই, কমিউনিকেশন
এবং কনসার্ন ফিল্ডের যারা বিশেষজ্ঞ, দরকার হলে সাইকোলজিস্ট, কাউন্সিলর, জেনেটিক কাউন্সিলর, এবং যে অর্গান সিস্টেমে আমরা প্রবলেম দেখছি সেই প্রবলেম নিয়ে যারা নিয়মিত কাজ করেন তাদের একটা মতামত নেওয়া। এই পুরো ব্যাপারটা যখন কমিউনিকেশনটা হয় তখন পেশেন্টকে আরেকটা জিনিস নিয়ে খুব ভালোভাবে আলোচনা করে নিতে হয়, সেটা হচ্ছে এর পরের প্রেগন্যান্সিতে কি হতে পারে। আমি যদি তাকে বারবার বোঝাই যে পরের, আমি যেটা করি যে এটাতে এটা হয়েছে, তুমি এই সিদ্ধান্ত নিয়েছো, এরপর আমরা সামনের দিকে তাকাবো এবং এই সামনের পথটা যাতে আমাদের ঠিকঠাক হয়, যদি প্রয়োজন হয় জেনেটিক কাউন্সেলিং, যদি প্রয়োজন হয় কিছু বিশেষ ক্ষেত্রে আইভিএফ, প্রি ইমপ্ল্যান্টেশন, জেনেটিক টেস্টিং, এরকম অনেক অপশন থাকে আজকাল। এই অপশনগুলো নিয়ে আমাদের তখনই আলোচনা করতে হবে যাতে করে হি অর শি দে ডোন্ট লুজ হোপ, তারা যেন সামনেটা দেখতে পান যে হ্যাঁ আমার এখনো আরো চান্স আছে, এটা আমার জীবনটা শেষ না। অনেক সময় যেটা আপনি বলছেন যে ট্রিটেবল, আবার অনেক সময় ট্রিটেবল না। যে সময়গুলো ট্রিটেবল থাকে সেগুলো কি আপনার গর্ভে বাচ্চা থাকার সময়ও করা যায়? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি করা যায়। যেমন আমি প্রথমেই আসবো আইডেন্টিক্যাল টুইন বা মনোকোরিওনিক টুইন্স এর কথায়, যারা একটাই স্যাকের মধ্যে থাকে এবং একটাই প্লাসেন্টা শেয়ার করে। যেহেতু তার একটাই প্লাসেন্টা, যদি এলাবোরেট করে বলেন। মানে টুইন দু ধরনের হতে পারে যমজ বাচ্চা, একটা হচ্ছে যারা আইডেন্টিক্যাল টুইন, আরেকটা হচ্ছে যারা নন আইডেন্টিক্যাল টুইন। একদম সাধারণ ভাষায় বলছি, আইডেন্টিক্যাল টুইনদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা একই প্লাসেন্টা শেয়ার করে, অর্থাৎ ঘর একটা, রান্নাঘরও একটা, সেখান থেকেই দুজনে খাবার পাচ্ছেন। আর যারা ডিসিডি অর্থাৎ যারা নন আইডেন্টিক্যাল টুইন বা ফ্র্যাটার্নাল টুইন্স, তাদের ক্ষেত্রে পুরোটাই আলাদা, তাদের ঘরও আলাদা, রান্নাঘরও আলাদা, প্লাসেন্টা আলাদা। এবার যাদের ক্ষেত্রে শেয়ারিং আছে তাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় তাদের মধ্যে বিভিন্ন রকম অ্যানাস্টোমোসিস বলি আমরা, অর্থাৎ বিভিন্ন ধমনী শিরা ইত্যাদির মধ্যে কতগুলো কানেকশন থাকে দুটি বেবির মধ্যে ওই সিঙ্গেল প্লাসেন্টার মাধ্যমে। এই শেয়ারিং এর জন্য ব্লাডও যেহেতু শেয়ার হয়, অনেক সময় দেখা যায় একটা বাচ্চা বেশি ব্লাড পাচ্ছে, একটা বাচ্চা কম ব্লাড পাচ্ছে, ফলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তখন ভিতরে ইন্ট্রাইউটেরাইন সার্জারির সাহায্যে যেটা করা যেতে পারে, লেজার দিয়ে এই মাঝখানে যে ভাস্কুলার কমিউনিকেশন গুলো এই ব্লাড ফ্লো এর ডিস্ট্রিবিউশনের সমস্যাটা তৈরি করছিল, একজনের কাছে বেশি যাওয়া একজনের কাছে কম যাওয়া, সেই ভেসেলগুলোকে বন্ধ করে দেওয়া যেতে পারে, যাতে করে এই শেয়ারিং এর ডিফারেন্সটা আর না থাকে, দুজনে সমান পরিমাণে পায়। এটা একটা মেজর ব্রেক থ্রু, এটা কিন্তু করা যেতে পারে, কারণ মনোকোরিওনিক টুইন বা আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে এই কমপ্লিকেশনটা, এই টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম বলি আমরা, এটা একটা মেজর সমস্যা। এটা কিন্তু পেটের ভিতরে সার্জারি করে লেজারের দ্বারা কন্ট্রোল করা যায়। আবার কিছু ক্ষেত্রে ধরুন কোনো বাচ্চার নিচে ইউরিনারি ব্লাডার, মূত্রথলি যেটা, সেখান তার নিচে অবস্ট্রাকশন আছে অর্থাৎ ইউরেথ্রার মুখে, ফলে ক্রমশ ইউরিন জমে যাচ্ছে, ইউরিন ঠিক মতো ড্রেন হতে পারছে না, কিডনির উপর প্রেশার পড়ছে, ব্যাক প্রেশার গিয়ে কিডনিটা ক্রমশ খারাপ হচ্ছে। এবার এটা ধরুন আপনি ডায়াগনোজ করেছেন 5 মাসে, বাচ্চা ডেলিভারি হবে 9 মাসে, একটা অ্যাডিকুয়েট ম্যাচুরিটি না হলে তো আমরা বাচ্চাকে বার করতে পারবো না 5 মাসে। তার মধ্যে ওই প্রেশার চেঞ্জের জন্য যেটা হবে যে ক্রমাগত প্রেশারে থাকতে থাকতে কিডনিগুলো পুরো খারাপ হয়ে যেতে পারে। তখন সেই বাচ্চা আপনি যখন টার্মে ডেলিভারি করলেন তখন কিন্তু কিডনি দুটো অলরেডি ড্যামেজ। এটা কিন্তু সার্জারির দ্বারা পেটের ভেতরেই কারেক্ট করা যায়, অর্থাৎ তখনই যদি আমি একটা শান্ট দিয়ে দিই, মানে একটা বাইপাস করে ইউরিনটাকে আমরা ডাইভার্ট করে দিতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা, অন্তত এই যে ব্যাক প্রেশার চেঞ্জ হচ্ছিল এটার কারণে যে কিডনিগুলো ফুলে ফুলে যাচ্ছিল, সেই সমস্যাটা আর হবে না। ফলে তখন জন্মানো অবধি এই অবস্থায় কন্টিনিউ করে ডেলিভারির পর ওই মেন প্রবলেমটাকে কারেকশন করা যাবে। তো এরকম বিভিন্ন ধরনের ফিটাল সার্জারি হয়। ফিটাল সার্জারি কি কলকাতাতে হয় না কলকাতাতে হয় না? কলকাতাতে হয়, নতুন নতুন ভাবে হচ্ছে, লেজার টেজার গুলো হচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, লেজার ফটোকগুলেশন, এগুলো হচ্ছে। একটা দুটো কেসে শান্ট ট্রাই করা হচ্ছে, তবে সংখ্যাটা যতটা দরকার তার তুলনায় অনেকখানি কম। আর আমাদের এখানে একটা বড় প্রবলেম আছে ভারতবর্ষে, আপনি বাইরের দেশে দেখবেন যাদের নিউরাল টিউব ডিফেক্ট থাকে, এটা নিয়ে অনেক আলোচনা হয়, তাদের ক্ষেত্রে সার্জারি অনেক বেশি হয়। কিন্তু আমাদের দেশে সত্যি কথা বলতে কি, একটা বাচ্চা দু চোখে স্কুইন্ট থাকলেও সেটা নিয়ে লোকে জাজমেন্টাল।
এবং পুরো জিনিসটাতে সরকারের দিক থেকে কতটা আমরা সাপোর্ট পাচ্ছি, বাইরের দেশে যতটা সহায়তা পান ওনারা, আমাদের এখানে কি আমরা সেভাবে পাচ্ছি? তো এই আর্থসামাজিক কতগুলো ফ্যাক্টর রয়েছে যে কারণে লোকের টার্মিনেশনের অপশনটা অনেক সহজে অ্যাকসেপ্ট করে নেন। এটা একটা প্রবলেম, যে কারণে এখানে আপনি যদি কেস কম পান তাহলে সার্জিক্যাল অ্যাপ্রোচের প্রশ্নটাও কমে যায় সেখানে। তো সেই কারণেও হয়তো আমাদের সার্জিক্যাল ব্যাপারটা খানিকটা পিছিয়ে। আচ্ছা, আমরা এখন ডিসকাস করলাম প্রেগনেন্সির মধ্যে টেস্ট। প্রেগনেন্সির আগে কি এরকম কিছু টেস্ট করা যায় যাতে ডিফেক্ট বেবি হওয়ার সম্ভাবনা একদম থাকে না? হ্যাঁ, নিশ্চয়ই করা যায়, কিন্তু সেটা কখনোই ইউনিভার্সালি করা সম্ভব নয়। ইয়াং কাপল নতুন কনসিভ করছেন, নতুনভাবে ট্রাই করছেন, তাদের আগে কোনো হাই রিস্ক হিস্ট্রি নেই, কোনো পারিবারিক হিস্ট্রি নেই, সেক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রে প্রি কনসেপশনাল কাউন্সেলিং ম্যান্ডেটরি এই কথাটা এখনো বলতে পারি না। তবে প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা প্রি কনসেপশনাল ডিটেকশনের নিশ্চয়ই কিছু রোল রয়েছে, যেমন কিছু পার্টিকুলার টেস্ট অন্তত করিয়ে নেওয়া দরকার, যেমন থাইরয়েডটা কেমন আছে, সুগারটা কেমন আছে, থ্যালাসেমিয়া স্ক্রিনিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আছে কিনা কোনো সমস্যা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এই ধরনের কিছু বেসিক পরীক্ষা, অন্তত হিমোগ্লোবিন কেমন আছে, একটা ইসিজি, হার্ট ঠিক আছে কিনা, এগুলো কম্পালসারি কোনোটাই নয়, কিন্তু এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখে নেওয়া যেতে পারে যে কনসিভ করার জন্য তারা শারীরিকভাবে কতটা ফিট। ফলিক অ্যাসিড, প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিড দেওয়া হয়, তো এই ফলিক অ্যাসিডটা কি আর এর কতটা ইম্পর্টেন্স? ফলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট। ফলিক অ্যাসিডের রোল কিন্তু বিশাল। ফলিক অ্যাসিড শুনতে একটা সামান্য ছোট্ট ট্যাবলেট, কিন্তু এটা কিন্তু এখন একদম সমস্ত রকম আন্তর্জাতিক গাইডলাইন যা আছে তারা সবাই বলে দিয়েছেন যে কনসিভ করার 1 মাস আগে থেকে শুরু করে কনসিভ করার প্রথম 3 মাস পর্যন্ত, অর্থাৎ প্রেগনেন্সির প্রথম 3 মাস পর্যন্ত যদি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন করা হয় নিয়মিত, তাহলে কিন্তু সেক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্টের রিস্ক অনেকখানি কমে যায়। নিউরাল টিউব ডিফেক্ট কি? বাচ্চার ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে অ্যাক্সিসটা আছে সেটার গঠনে যদি কোনো ত্রুটি হয়, তাহলে অনেক সময় ব্রেন ম্যাটার বা তার যে কভারিং মেনেঞ্জেস সেটা একটা সিস্টিক সোয়েলিং এর মতন পিঠের দিক থেকে বা ঘাড়ের দিক থেকে বেরিয়ে পড়তে পারে, এবং এই প্রবলেমটা যদি হয় তাহলে কিন্তু ব্রেনও অ্যাফেক্টেড হয়, এবং ব্রেন এবং স্পাইনাল কর্ড অ্যাফেক্টেড হওয়া মানে বুঝতেই পারছেন সেই বাচ্চার বহু সমস্যা হতে পারে ভবিষ্যৎ জীবনে। এরকম একটা মেজর সমস্যা নিউরাল টিউব ডিফেক্ট ইন্ডিয়াতে প্রেভেলেন্স কোনো স্টাডি বলেছে 9.46/100 পর্যন্ত হতে পারে, অর্থাৎ সেটা কিন্তু গ্লোবাল যে স্ট্যাটিস্টিক্স আছে তার তুলনায় বেশ বেশি। ফলে এটা জায়গা টু জায়গা ভ্যারি করে, ডায়েটের উপর ডিপেন্ড করে বা বিভিন্ন অন্য ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, কিন্তু ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন কিন্তু ভীষণভাবে জরুরি। এটা কিন্তু সবার ক্ষেত্রেই জরুরি। ফলে যে কোনো কাপল যখন প্ল্যান করছেন যে আমরা কনসিভ করার জন্য চেষ্টা করব, তারা তো বুঝতে পারছেন না যে 1 মাস পরে কনসিভ করবেন না 2 মাস পরে, ফলে তখন থেকেই ভাবনাটা আসার সময় থেকেই কিন্তু ফলিক অ্যাসিড নিয়মিত খাওয়া উচিত। আচ্ছা, প্রেগনেন্সি শুরু হওয়ার আগে থেকেই? অবশ্যই। আচ্ছা, এতে কি আমি শুনেছিলাম যে বেবির ব্রেন অনেক ডেভেলপ হয় ফলিক অ্যাসিড? না, ব্রেন ডেভেলপ হয় ব্যাপারটা সত্যি নয়, বা বেবির বুদ্ধি বেড়ে যায় এরকম বুদ্ধি টুদ্ধি বাড়ে না। বুদ্ধি টুদ্ধিটা জেনেটিক্স এর উপর, এনভায়রনমেন্টের উপর অনেক কমপ্লিকেটেড জিনিস সেটা, কিন্তু বুদ্ধি না বাড়লেও এই নিউরাল টিউব ডিফেক্ট বলে যে ম্যাসিভ সমস্যাটা, যেটাতে বিভিন্নভাবে বাচ্চার পরে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই প্রতিরোধ করা যায়। বিশেষত যেসব মায়েরা আবারও ধরুন ডায়াবেটিক, যারা অ্যান্টিপিলেপটিক ড্রাগ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন হাই ডোজে ম্যান্ডেটারি। এবং বেসিক্যালি নিউরাল টিউব ফর্মেশনের যে প্রসেসটা সেটা কিন্তু আগে থেকেই শুরু হয়ে যায়, অর্থাৎ একজন মা কখন জানতে পারছেন যে তিনি প্রেগনেন্ট? যখন তিনি প্রেগনেন্সি টেস্ট করছেন তার আগেই তিনি অ্যাকচুয়ালি কনসিভ করে বসে আছেন, ফলে সেই সময় কিন্তু এই নিউরাল টিউব ডেভেলপমেন্ট হওয়ার প্রসেসটা শুরু হয়ে গেছে। প্রেগনেন্সির 6 সপ্তাহে কেউ জানতে পারলেন যে আমি প্রেগনেন্ট, তখন কিন্তু তিনি একটা গোল্ডেন পিরিয়ড অলরেডি কাটিয়ে এসেছেন, যেখানে অলরেডি সেই প্রসেসটা শুরু হয়ে গেছে। ফলে প্রেগনেন্সি আসার 1 মাস আগে থেকে, বাট এটা তো কেউ আগে থেকে বলতে পারবে না তিনি কবে কনসিভ করবেন, ফলে যখনই কেউ প্ল্যান করছেন তখন থেকেই এটা শুরু করে দেওয়া উচিত। প্রি প্রেগনেন্সিতে স্ট্রেস কতটা ডেঞ্জারাস? স্ট্রেস সবসময় ডেঞ্জারাস। স্ট্রেস নিচ্ছেন মানে শরীরে কর্টিজল বলে একটা হরমোন রিলিজ হচ্ছে, আরো কিছু কিছু নিউরোট্রান্সমিটার আছে, তাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। এই পুরো ব্যাপারটারই, এই হরমোনস আর নিউরোট্রান্সমিটারের যে ব্যালেন্সটা শরীরে থাকে, সেটা যখনই একটু এদিক ওদিক হয়ে যায়, তারা কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ হেলথের উপর সরাসরি এফেক্ট ফেলতে বাধ্য।
স্ট্রেস নিলে, ঘুম কম হলে, খাওয়া দাওয়া এরাটিক হলে, এক্সারসাইজ না করলে 100% জেনে রাখুন আপনার রিপ্রোডাক্টিভ হেলথের উপর, আপনার স্পার্ম বলুন, এগ বলুন, তার কোয়ালিটির উপর, কোয়ান্টিটির উপর তার একটা ক্ষতিকর প্রতিক্রিয়া হবে। প্রেগনেন্সির সময় বা বাচ্চা প্ল্যান করার সময় ট্রাভেলিং কি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে? একদমই হয় না। ট্রাভেলিং নিয়ে যেটা প্রচলিত আছে যে আমাদের অনেক পেশেন্টরা এসে বলেন যে আমি অনেকটা ট্রাভেল করতে হয়, আমার ট্রাভেল টাইম এত বেশি, তাই জন্য আমার মনে হয় আমার কনসিভ করতে অসুবিধা হচ্ছে। না, ট্রাভেল টাইম বেশি বলে অসুবিধাটা হচ্ছে না। হতে পারে তিনি ট্রাভেল করে আসার পর এতটাই ক্লান্ত হয়ে পড়ছেন যে স্বাভাবিকভাবেই তার চেষ্টা করতে ইচ্ছে করছে না। আবার অনেকেই আমাদের কাছে এসে কনসিভ করার পরে এসে বলেন যে আমার আর্লি প্রেগনেন্সিতে আমি আমার বাপের বাড়ি থেকে অমুক জায়গায় গিয়েছিলাম এবং রাস্তায় আমার ব্লিডিং শুরু হয়ে গেল ম্যাডাম, আমার মনে হয় ট্রাভেলের জন্য মিসক্যারেজ হলো। এটাও ভুল ধারণা। যে মিসক্যারেজটা ট্রাভেলের কারণে হলো বলে ভাবা হচ্ছে, আসলে সেই প্রেগনেন্সিটাই ভালো ছিল না, সেটা মিসক্যারেজ হওয়ারই ছিল। হয়তো ভেতরে ভেতরে ব্লিডিং ছিল, ট্রাভেল করার জন্য হয়তো একটু জার্কিং এ সেই কালেক্টেড ব্লাডটাই বেরিয়ে এসেছে। ফলে ট্রাভেলের সাথে কিন্তু সরাসরি মিসক্যারেজের বা ইনফার্টিলিটির কোনো সম্পর্ক নেই। ধরুন এখন আমাদের যে লাইফস্টাইল, এখন অনেক মহিলারা স্মোকিং করছেন, ড্রিঙ্ক করছেন, তো এটা কতটা থ্রেট তৈরি হচ্ছে আগামী প্রজন্মের জন্য? দেখুন, স্মোকিং এবং ড্রিঙ্কিং জেন্ডার নির্বিশেষে সবার ক্ষেত্রেই খারাপ। স্মোকিং এর জন্য যেমন এগের কোয়ালিটির উপর প্রভাব পড়ে, তেমনি স্পার্মের কোয়ালিটির উপরেও কিন্তু ক্ষতিকর প্রভাব পড়ে। এবং যদি আমরা বার্থ ইফেক্টের প্রসঙ্গে চলে যাই আবার, তাহলে যদি প্রেগনেন্সি কনসিভ করার পরেও কেউ স্মোকিং এর অভ্যেস চালিয়ে যান, তাহলে বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হওয়ার কারণ প্লাসেন্টা ঠিকমতো কাজ করতে পারে না। স্মোকিং এ যে বিভিন্ন ধরনের টক্সিন থাকে, স্মোকে যে কম্পাউন্ডগুলো ইনহেল করা হচ্ছে, সেই টক্সিনগুলোর কারণে অনেক সময় প্লাসেন্টা বা জরায়ুর ফুল ঠিকমতো কাজ করতে পারে না, ফলে স্বাভাবিকভাবেই বাচ্চার একটা গ্রোথ রেস্ট্রিকশন হওয়ার রিস্ক থাকে। অ্যালকোহল একটা নির্দিষ্ট কাট অফের থেকে বেশি প্রিকনসেপশনালি বা পোস্ট কনসেপশনালি কখনোই চলবে না। পোস্ট কনসেপশনালি অ্যালকোহল ইনটেক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়াটাই সেফ, কেননা অ্যালকোহল ইনটেকের সাথে দেখা গেছে বাচ্চার বেশ কিছু বার্থ ডিফেক্ট, যেমন মাথার সাইজ ছোট হওয়া, বাচ্চার গ্রোথ কম হওয়া, অর্থাৎ মাইক্রোকেফালি, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, এগুলোর কিন্তু সরাসরি সম্পর্ক আছে। ফিটাল অ্যালকোহল সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, যা সরাসরিভাবে মায়ের অতিরিক্ত অ্যালকোহল কনজাম্পশনের জন্য হতে পারে, ফলে কখনোই ঠিক নয়। আচ্ছা, আমাদের একটা সেকশন আছে যেটা খুব এক কথায় আপনাকে উত্তর দিতে হবে। বেশ, হোক। সেফ প্রেগনেন্সি এজ কি হবে? 20 থেকে 35। ওকে। ডিউরিং প্রেগনেন্সি মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট কি? অ্যানোমালি স্ক্যান। মোস্ট কমন বার্থ ডিফেক্ট কি? কনজেনিটাল হার্ট ডিফেক্ট, হার্টের ত্রুটি। তো আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যে 10 বছর কেরিয়ার, আপনার এই টাইম ডিউরেশনের মধ্যে এমন কোন একটা মুহূর্ত আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চাইবেন, যেটা আপনার জীবনে একটা ভীষণ আনন্দ এনে দিয়েছিল? টুকরো টাকরে এরকম মুহূর্ত অনেক আছে, তবে একটা দুটো ঘটনা বিশেষভাবে মতো মনকে নাড়া দিয়ে গেছে, এবং যে কারণেই মনে হয় যে ডাক্তারিটা পড়তে এসে খুব ভালো করেছিলাম। তো আমার এক পেশেন্ট ছিলেন, আমি নামটা বলছি না, ধরা যাক তার নাম রিনা। তো রিনা আমার কাছে যখন এসেছিলেন, তার হিস্ট্রি ছিল তার পরপর 7টি প্রেগনেন্সি লস হয়েছে, 7বার তার মিসক্যারেজ হয়েছে। হাজবেন্ড পুলিশে কাজ করতেন, তার 7টি প্রেগনেন্সি লস হয়েছে, এবং মেয়েটি এসেছিলেন এমন একটি জায়গা থেকে, প্রত্যন্ত গ্রাম, এবং ওনার শ্বশুর শাশুড়ি কেউ ওনার সাথে থাকতেন না, কিন্তু পারিপার্শ্বিক যে জায়গাটা, তার প্রতিবেশীরা তারা বিভিন্ন রকম কথা বলতেন, বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তাকে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে আসতে বারণ করা হতো, কখনো বা সরাসরি বারণ না করলেও লোকে হাবে ভাবে ইঙ্গিতে বুঝিয়ে দিতেন যে তিনি সেখানে খুব একটা ওয়েলকাম নন, তার প্রেজেন্সটা। তো যখন আমার কাছে এসেছিলেন, তার ঠিক আগেই একটা প্রেগনেন্সি ওনার প্রায় 29 সপ্তাহ অবধি কন্টিনিউ করে। 7টা মিসক্যারেজের পরের কথা বলছি আপনাকে। 8ম প্রেগনেন্সিটা কন্টিনিউ করে সেটা 29 সপ্তাহে স্ক্যানে জানা যায় যে বাচ্চার ব্রেনে একটি বিশাল টিউমার ডেভেলপ করেছে।
ফলে সেই প্রেগনেন্সিটা বিশেষভাবে বোর্ড বসিয়ে পারমিশন নিয়ে টার্মিনেট করার চেষ্টা করা হয়। তার আগেই জল ভেঙে ডেলিভারি হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই বাচ্চাটা বাঁচেনি। এরপরে যখন ও আমার কাছে আসে, ওকে কোনো একজন ওর বান্ধবী বা কেউ যিনি আমার কাছে আগে আসতেন স্ক্যানের জন্য, রুটিন স্ক্যানের জন্যই আসতেন, তিনি আমার কথা বলেন আমার কাছে আসেন। ঠিক এই সময়টাতে আমি একটা বিশেষ পড়াশোনা করতে ওকে 2-3 বার দেখার পর আমি বাইরে চলে যাই এবং ওখানেও আমি খবর পাই যে ও আবার কনসিভ করেছে এবং আবার সেটা 6 সপ্তাহের মাথায় ব্লিডিং হয়ে গেছে। আমার হার্টবিটও আসেনি তখনও। আমি যখন ফিরে আসি আবার ওই পার্টিকুলার যে পড়াশোনাটা আমি করতে গেছিলাম সেই কোর্স কমপ্লিট করে যখন আমি ফিরে আসি, ও আবার আমার কাছে আসে। আর ও, জানি না, অন্ধবিশ্বাস বা হয়তো আমাদের কোনো হায়ার পাওয়ার বা ভগবান, আমি হয়তো সেটাতে বিশ্বাস করি, তারা হয়তো আমাদের চুজ করেন কোনো কোনো কাজের জন্য। তো ও আমাকে এসে বলে যে ম্যাডাম আপনি এসে গেছেন, এবার হবে। তা আমি হেসে ওড়াতেও পারতাম না, কারণ আমি বুঝতে পারতাম যে ও কোনো একটা জায়গাকে খুব আঁকড়ে ধরতে চাইছে। এরপরে ওরা আমরা কিছু জেনেটিক টেস্টিং করাই এবং তাতে ধরা পড়ে যে ও এবং ওর হাজবেন্ড দুজনেই একটি পার্টিকুলার জন্মগত বা জিনগত ত্রুটির কেরিয়ার। এরপরে ওকে বলা হয় যে তুমি হয় IVF এ যেতে পারো, আর নয়তো তুমি আরেকবার ট্রাই করতে পারো, হতে পারে দৈবাত কিছু পার্সেন্টেজ হয় কোনো কোনো প্রবলেমের, ধরুন 25% সম্ভাবনা যে বাচ্চাটা একদম নর্মাল হবে, 50% যে ওরা কেরিয়ার হবে, 25% সম্ভাবনা আবারও বাচ্চা এফেক্টেড হবে। ফর্চুনেটলি দিস টাইম সে কনসিভড অ্যান্ড দিস ওয়েন্ট ফাইন। এই বাচ্চাকে নিয়ে ও যখন আমার কাছে দেখা করতে এসেছিল, অবশ্যই আমি ডেলিভারি করাইনি, আমি আমার এক বন্ধু ডক্টর মিশ্রতার কাছে পাঠিয়েছিলাম ডেলিভারি করতে। এই প্রেগনেন্সিটা অসম্ভবভাবে স্মুথ যায়, কিন্তু ওকে প্রত্যেকটি পর্যায়ে ওর হাত ধরে চলতে হতো। ওর হয়তো রাতে কোনো কারণে ও কিছু খেয়েছে, তার জন্য ওর শারীরিক কষ্ট হচ্ছে, সেটাতেও ওর মনে হতো যে এবার আবার কিছু খারাপ করতে চলেছে। এর থেকেও হয়তো অনেক জটিল কেস আসে, জটিল কেস আমরা হ্যান্ডেল করি, কিন্তু এই যে মেয়েটির জার্নি, ওর যে এই বিশ্বাস যে না হবেই, একদিন না একদিন ঠিক হবেই, ওর যে এই বিশ্বাস, ওর যে ওর ডাক্তারদের উপর এই নির্ভরতা যে আমার সবকিছু ঠিক এরা করে দেবেন, ঠিক হবে, কোথাও যেন এটা আমাদেরকে নতুন করে রিঅ্যাসিওর করে যে হ্যাঁ ডাক্তার এটা করতে এসে ভালোই করেছিলাম, খারাপ করিনি কিছু। এই মেয়েটি এখনো আমার সাথে যোগাযোগ রাখেন, বাচ্চার প্রত্যেক জন্মদিনে আমাকে ছবি পাঠায়, আমার সাথে বাচ্চাকে নিয়ে এসে দেখা করে গেছে, এবং ওকে যখনই আমি দেখি আমার মনে হয় এটা একটা বিশাল বড় জিতে যাওয়ার গল্প। এই ঘটনাটা আমাকে খুব টাচ করেছিল, আমার সবসময় মনে থাকবে। আমার এবার একদম শেষ প্রশ্ন আপনার কাছে, যেটা হচ্ছে যারা অলরেডি প্রেগনেন্সিতে আছেন বা যারা প্ল্যানিং করছেন, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস হবে? যারা প্ল্যান করছেন তাদের প্রাথমিকভাবে বলবো যে লাইফস্টাইলটাকে ঠিক করা দরকার, কারণ আপনি যখন কনসিভ করতে চলেছেন, আপনি একজন নতুন মানুষকে পৃথিবীতে নিয়ে আসছেন, আমাদের দায়বদ্ধতা তাকে একটা সুস্থ জীবন দেওয়া। ফলে আমি যদি আমার BMI যদি অতিরিক্ত বেশি হয় সেটা কমানো উচিত, যদি অতিরিক্ত কম হয় সেটাকে বাড়ানো উচিত, অর্থাৎ একটা হেলদি রেঞ্জ মোটামুটি 19 থেকে 25-এর মধ্যে আমার BMIটাকে আমাকে রাখতে হবে। আমাকে যতটুকু সময় পাই দিনে, আর কিছু বড় এক্সারসাইজ করতে না পারি, জিমে না যেতে পারি, একটা নিয়মিত অন্তত হাঁটা চলার মধ্যে, অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। আমার পিরিয়ডের সমস্যা হলে আমাকে সেটা ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। আমাকে কোনো সমস্যা, এটা তো হতেই পারে, অনেক মেয়েরই হয় বলে ফেলে রাখলে চলবে না। আমার বেসিক হেলথ চেক আপ অর্থাৎ সুগার, প্রেশার এবং বিশেষভাবে থ্যালাসেমিয়া স্ক্রিনিং আমি ভীষণ জোর দিয়ে বলবো, এটা আমাদের দেশে ভীষণভাবে এডুকেটেড মানে মানুষদের মধ্যে ভীষণভাবে নেগলেক্টেড ব্যাপারটা, সেই ব্যাপারটা করে রাখতে হবে। এবং হাজবেন্ডকেও অবশ্যই এক্ষেত্রে তারও একটা লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার আছে, কারণ স্পার্ম কোয়ালিটি ইকুয়ালি ইম্পর্টেন্ট উইথ ওসাইড কোয়ালিটি, এবং অনেক সময় স্পার্মের বিভিন্ন সমস্যার জন্য দেখা গেছে ক্রোমোজোমাল প্রবলেম কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে হবে যতটা নিজে থেকে করা যায়। যেখানে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে সেখানে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং মনে রাখতে হবে যে আমি যে প্রেগনেন্সির জার্নিতে যাচ্ছি, যেমন আমার বাচ্চাকে ভালোভাবে আনা ইম্পর্টেন্ট, আমার নিজের হেলথটাও ভালো রাখা ইম্পর্টেন্ট। কেননা এরপরে আমি খেলাম না, আমার অ্যানিমিয়া হয়ে গেল, আমার হিমোগ্লোবিন 7 আমি সেই নিয়ে ঘুরছি, তাহলে আমার বাচ্চারও উপর সেটার একটা খারাপ প্রতিক্রিয়া হবে, আমার উপরও তার প্রভাব পড়বে।
অতএব নিজের এবং নিজের বাচ্চার স্বাস্থ্য যাতে সব দিক দিয়ে ঠিক থাকে সেটা প্রথম থেকেই ঠিক করে সেইভাবে এগোতে হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের যে আপনার এই ব্যস্ততার সময়ের মধ্যে এইটুকুনি সময় আমাদের জন্য বার করেছেন, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। খুব ভালো লাগলো এসে, থ্যাংক ইউ। আজকের এপিসোড থেকে যদি একটা জিনিস মনে রাখেন, অ্যাওয়ারনেস প্লাস টাইমলি টেস্ট ইকুয়াল টু সেফ প্রেগনেন্সি। আপনি বা আপনার পরিবারে কেউ যদি প্রেগনেন্সিতে আছেন বা প্ল্যানিং করছেন, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ সঠিক তথ্য অনেক সময় একটা লাইফ সেভ করতে পারে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।